আমার সম্মানিত কৃষক পিতা, যিনি অতি সাধারণ গ্রামের একজন অতি সাধারণ কৃষক ছিলেন। আমি সোনার চামচ এবং রূপার কাঠি হাতে নিয়ে জন্ম নেইনি। আমি এমন একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলাম যেখানে আমি অভুক্ত মানুষের সংগ্রাম দেখেছি। আমি দেখেছি দুটা মাস আসলে মানুষের মধ্যে দারুণ হাহাকার, একটা চৈত্র মাস আর একটা কার্তিক মাস। তখন বাংলা মাসেরই চর্চা হতো, এখন তো আমরা সবাই ইংলিশ হয়ে গেছি। এবং এই অধিবেশনে হয়ে আসে দেখলাম যে আমরা উর্দু হয়ে গেছি। অধিবেশনের সুবাদে বিশেষ করে সরকারি দলের বন্ধুদের কাছ থেকে বুঝে না বুঝে উর্দু শুনে কিছুটা হলেও শেখার চেষ্টা করেছি। ধন্যবাদ তাদেরকে। মাননীয় স্পিকার, এই দুইটা সময় মানুষ অগ্রিম তাদের শ্রম বিক্রি করে দিত। পেটের ক্ষুধায় ধান কাটার মৌসুমে একজন মানুষ যদি তখন 12 টাকা বেতনে কাজ করত, তাহলে অগ্রিম হিসাবে 5 টাকা বেতনেই পেটের ক্ষুধার কারণে তার শ্রম বিক্রি করে দিত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে আজকে সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। তবে এটা ঠিক, আমাদের দেশ পরিচালনার দায়িত্ব যাদের উপর ছিল, তারা যদি সততা, দক্ষতা এবং দায়িত্বশীলতার সাথে দেশ পরিচালনা করতেন, তাহলে 54 বৎসর অতীতে ফেলে আসা এই দেশটা আরো বহুদূর এগিয়ে যেত। এই জন্য ক্ষমতায় যখন কেউ থাকেন তখন তিনি অনেকটা ফিরিস্তার মতো অভিনয় করেন। অন্যদের শুধু দোষ দেখেন, দুর্নীতি দেখেন, অতীতের সব দুর্নীতি দেখেন। ওই মনে পড়ে গেল একজন মেহমানের কথা। উনি খাইতে বসেছেন, তো উনি হাত দেন না, অনেকক্ষণ বসে আছে। যিনি আতিথেয়তা করবেন তিনি এসে বললেন যে আপনি যে হাত দিচ্ছেন না। বলে কিসে হাত দিব, কয়েকটা ভাত দিয়ে রেখেছ, সাথে আর কিছু লাগবে না? কয়ে যে আপনি না একটু আগে এখানে এসে বললেন। হেই ধুত! তা আমি এসে জিজ্ঞেস করলাম যে কারে আপনি ধমক দিলেন? কয় না, ওই দিকে একটা পবিত্র ঘরে একটা কুকুর ঢুকতে লাগছিল, এখান থেকে 4000 মাইল দূরে, আমি একটু এখান থেকে তাড়িয়ে দিলাম। বলল বাহ, আপনি 4000 মাইল দূরের কুকুর দেখলেন, কিন্তু ভাতের নিচের আপনি রুশটা দেখতে পারলেন না। ক্ষেত্র বিশেষে আমাদের অবস্থান এমন হয়েছে, আমরা অনেক দূর দেখি, কিন্তু আমার গায়ে বগলে আমার যে দুর্বলতা বা গন্ধ, সেটা আমরা দেখি না বা বুঝার চেষ্টা করি না। অন্যের দোষের তালিকা তৈরি করা খুবই সহজ। মানুষ কখনো মহৎ হতে পারে না যে শুধু অন্যের দোষের তালিকা তৈরি করে। মানুষ সেই মহৎ হয় যে নিজের দোষ খুঁজে বেড়ায়, যে আমি কোন ভুল করেছি। যখন মানুষটি নিজের ভুলের দিকে তাকায়, তখনই তার সংশোধনের রাস্তাটা খোলা হয়ে যায়। আর অন্যের ভুল যখন খুঁজতে থাকে, তখন তার কিন্তু আর ওই ভুল থেকে, নিজের ভুল থেকে ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যায়। আমি এখানে এসে মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই। আমি কি মহান জাতীয় সংসদে বসে আছি, নাকি আমি জেগে জেগে ঘুমাচ্ছি? আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমি বাস্তবেই ইতিহাস শিকার কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে এখানে বসেছি? আমাদের 12 তারিখ থেকে শুরু করে আজকে 30 এপ্রিল পর্যন্ত চলে আসা বক্তৃতার আমি যদি ভুল না করি, তাহলে 80 ভাগ ছিল ইতিহাস চর্চা। ইতিহাস চর্চা কোনো দোষের কাজ নয়। চলতে হলে জানতে হবে এবং অতীতকে ধারণ করে চলতে হবে, আবার অতীতের ভুল থেকেও শিক্ষা নিতে হবে। এটি হচ্ছে ইতিহাসের চাহিদা। কেন মানুষ আমাদেরকে এখানে নির্বাচিত করে পাঠিয়েছে?
আমরা যখন এই নেতৃবৃন্দ সারা দেশ ঘুরেছি, তখন শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ, শ্রমিক মজুর, মেহনতি জনতা, পেশাজীবী, ছাত্র শিক্ষক, সবার সাথে আমাদের ইন্টারেকশন হয়েছে। একটা শিশু যখন আমাদের দিকে তাকায় থাকতো, মনে হতো এই অবুঝ শিশুটি না বলা একটা জিজ্ঞাসা আমাদের দিকে ছুড়ে দিচ্ছে, আমি তো এই দেশের নাগরিক, আমি শিশু, আমাকে প্রোটেকশন দিন। আমি ঘর থেকে নিরাপদে বের হতে চাই, আবার আমি স্কুল থেকে নিরাপদে ঘরে ফিরতে চাই, আমি কি সেই প্রোটেকশন পাবো? এই শিশুটির না বলা ভাষা হয়তোবা এমন ছিল যে অন্য দেশের শিশুদের মতো আমিও কি আমার মেধা বিকাশের পরিচর্যা এবং সহযোগিতা এখানে পরিপূর্ণভাবে পাবো? হয়তো সেই শিশুটি অবলা ভাষার মধ্যে এমনটাও ছিল যে আমি কি একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে রাষ্ট্রের সঠিক জায়গায় যে আমার মেধার সার্ভিসটা আমি দিতে পারব। একজন শ্রমিকের কাছে যখন গিয়েছি, তখন ঘাম জড়ানো শ্রমিক, সে বলেছে আমি তো আমার শ্রমের ন্যায্য মজুরি তো পাই না, মর্যাদা পাওয়া তো কল্পনার বিষয়, স্বপ্নের বিষয়, আমি কি আমার মজুরি এবং মর্যাদাটা পাবো? ছাত্রদের কাছে যখন গিয়েছি, তাদের জিজ্ঞাসা ছিল অস্ত্রের ঝনঝনানি মুক্ত আমরা কি একটি পবিত্র শিক্ষাঙ্গন পাবো, যেখানে শিক্ষকদেরকে পিতার মতো পাবো, সহপাঠীকে ভাই এবং বোনের মতো পাবো? এমন একটা শিক্ষাঙ্গন কি আমরা পাবো? এ ছিল তাদের জিজ্ঞাসা। চা শ্রমিকদের কাছে যখন গিয়েছি, তাদের চাহনি, তাদের ভাষা ছিল আমরা কি একটু মানবিক মর্যাদা পাবো? এই সমাজ তো আমাদেরকে ন্যূনতম মানবিক মর্যাদাটাও দিচ্ছে না। একজন জেলের কাছে আমরা যখন গিয়েছি, তার জিজ্ঞাসা ছিল জাল যার জ্বলা তার, এ তো শুধু স্লোগান, এটা তো আমাদের কপালে জুটে না, বরঞ্চ বেনিয়ারা আমাদের নামে এগুলা লুট করে নিয়ে যায়। আমি কি সেই জেলের অধিকার পাবো? আমাকে সেটি দেয়া হবে? কৃষক ভাইটির কাছে যখন গিয়েছি, তখন বলেছে আমাদের তো হাঁসপাশ অবস্থা, আমি যখন জমিতে ফসল ফলাতে যাই, তখন এই ফসল কোনো সময় ঘরে তুলতে পারি না, প্রাকৃতিক বিভিন্ন বন্যা, খরা, দুর্যোগের কারণে। আর সৌভাগ্যক্রমে যদি ঘরে উঠাই, তাহলে আমার প্রোডাকশন কস্টটাও আমি আমার পকেটে ফিরে আনতে পারি না। কেন পারি না? এই কারণে পারি না, কৃষি উপকরণ যেগুলো আছে, বীজ আছে, সার আছে, কীটনাশক আছে, সেচে পানি আছে, এইগুলার খরচ আমাদের প্রাপ্তির চাইতে অনেক বেশি। সারের যে দাম লেখা আছে, তার চাইতে দ্বিগুণ দেড়গুণ দামে আমাকে কিনতে হয়। এখানেও বেনিয়াদের দৌরাত্ম্য। আবার আমি যখন ফসল ফলালাম, আমার ফলানো ফসলটা আমি তার কাছে যদি 10 টাকা কেজি দরে বিক্রি করি, রাজধানীতে গিয়ে সেটা 40 টাকা কেজি দরে বিক্রি হয়। এখানে মধ্যস্বত্বভোগীদের লুটেরা। এই যন্ত্রণা থেকে আমরা কি মুক্তি পাব? আমি যখন ফসল ফলালাম, ফল উৎপাদন করলাম, তখন পর্যাপ্ত রক্ষণাগর না থাকার কারণে আমি তো তাড়াহুড়া করে এই ফসলগুলা বিক্রি করে দিতে বাধ্য হই। আমি কি সরকার থেকে এইটুকু সাপোর্ট আশা করতে পারি? তিস্তা পারে যখন গিয়েছি, সে এলাকার 2 কোটি 2.5 কোটি মানুষের মধ্যে যাদের সাথে দেখা হয়েছে, আমরা এখানে যারা বসে আছি, মাশাআল্লাহ আমাদের চেহারা, গালগুল সবই সুন্দর, নুরানি, কিন্তু ওই জায়গার মানুষগুলার দিকে তাকানো যায় না। তাদের হাড়ের ভিতরে চামড়া ঢুকে গেছে, জীবনের ঘানি টানতে টানতে তারা হয়রান হয়ে গিয়েছে। পুরো নদীটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে। ভরাট হয়ে যাওয়ার কারণে পাশের প্রতিবেশী দেশ থেকে যখন বন্যা তেড়ে আসে, তখন নদীর ধারণ ক্ষমতা একেবারেই নির্জীব হয়ে যাওয়ার কারণে 2 কুল ভাসিয়ে আবার তাদেরকে পানিতে ডুবাইয়া মারে। শীত মৌসুমে যখন সে ফসল ফলাবে, তখন তার চাহিদার পানি নাই। বর্ষায় যখন সে একটু আত্মরক্ষা করবে, তখন পানির তুড়ে ভেসে যায়। প্রতি বৎসর শত নয় হাজার হাজার ঘরবাড়ি বিলীন হয়ে যায় নদী তটে।
এভাবেই তাদের জীবন চলছে। আমি ধন্যবাদ জানাই আসাদুল হাবিব দুলু সাহেবকে, সম্মানিত সংসদ সদস্য তিনি এবং মন্ত্রী। তিনি একটি আন্দোলন গড়ে তুলেছিলেন, জাগো বাহে। এই জাগা লোকগুলো এখন এই সংসদ, এই প্রধানমন্ত্রী, এই মন্ত্রী পরিষদ, এই সরকার আমাদের সবার দিকে তাকিয়ে আছে। আমাদেরকে তো জাগিয়েছে তো ঠিকই, আমরা কিন্তু আমাদের দাবি এখন বাস্তবায়ন হচ্ছে দেখতে চাই।